আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ কাকে বলে? সিম্পলি দেখো, দুটি অগ্রগামী তরঙ্গ, একটা এদিক থেকে যাবে আরেকটা এদিক থেকে আসবে। একটা সীমিত অংশে একটার বিপরীত দিক থেকে এসে উপরিপাতন যদি ঘটায়, একটার উপর একটা যদি আপতিত হয়, তখন তারা কখনো সমদশায় মিলে। খুব ভালো করে খেয়াল করো, কখনো তারা সমদশায় মিলতেছে, এই জায়গায় তারা সমদশায় মিললো, কখনো সমদশায় মিলতেছে, আবার কখনো বিপরীত দশায় মিলতেছে, আবার কখনো সমদশায় মিলছে, আবার কখনো বিপরীত দশায় মিলছে। বুঝতে পারছো? যখন সমদশায় মিলছে এটা হচ্ছে লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। আর যখন বিপরীত দশায় মিলছে এখানে লব্ধি বিস্তার সবচেয়ে কম হচ্ছে। আর এটাকে বলা হয় অ্যান্টি নোড, এটাকে বলা হয় নোড, অর্থাৎ এটাকে বলা হয় সুস্পন্দ বিন্দু, অর্থাৎ এখানে স্পন্দন সবচেয়ে বেশি হবে। আর এটাকে বলা হয় নিস্পন্দ বিন্দু, মানে এখানে স্পন্দন সবচেয়ে কম হবে। বুঝতে পারছি? অর্থাৎ একটা সীমিত অংশে দুটি অগ্রগামী তরঙ্গ, মানে একই রকমের দুটি অগ্রগামী তরঙ্গ বিপরীত দিক থেকে এসে একটার উপর একটা যদি আপতিত হয়, তখন নতুন একটা তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গটা এমন যে যেখানে সৃষ্টি হবে সেখানে সে বিলুপ্ত হবে, সে কোনো দিকে অগ্রসর হবে না। এরকম একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাতে পারি। মনে করো একটা রশি নাও, একটা লম্বা একটা রশি নিবা, এক জায়গায় আটকাবা ওটাকে, মানে এটার রশিটার একটা প্রান্ত একটা দৃঢ় কোনো কিছুতে আটকে রাখবা, বা একটা গাছের মধ্যে বা একটা কিছু একটার মধ্যে এটা আটকে রাখবা। আরেকটা প্রান্ত দিয়ে তুমি এভাবে এটাকে নাড়বা, দেখবা এই দিক থেকে একটা তরঙ্গ ওখানে গিয়ে বাধা পেয়ে উল্টা দিক থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, ফলে এরকম একটা শেপ তৈরি হলো। দেখবা ওই তরঙ্গটা তোমাদের হাতে এসেই শেষ হয়ে যাচ্ছে, মানে এটা কোনো দিকে অগ্রসর হচ্ছে না। এটা হচ্ছে স্থির তরঙ্গ। এখন আমি তোমাকে বুঝাবো দুটি অগ্রগামী তরঙ্গ যখন বিপরীত দিক থেকে আসে এবং এটা যে একটা নতুন তরঙ্গ, সেটা আমি তোমাদেরকে বুঝাবো একটা ইকুয়েশনের মাধ্যমে। প্রথমত আসি স্যার, প্রথম যে সাদা যেটা দেখা যাচ্ছে ওই তরঙ্গটাকে আমি y1 দ্বারা ডিনোট করলাম। এটা হচ্ছে a sin 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি -x। জানো এদিক থেকে এদিকে গেলে দশা কমতে থাকে, যেন মাইনাস ইকুয়েশন 1। আবার আমরা ধরবো যে এটা, এই যে লালটা উল্টা দিক থেকে আসছে, একই রকমের তরঙ্গ আমি y2 দিচ্ছি। এটা হচ্ছে a sin 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স। প্লাস কেন দিয়েছি বুঝছো তো? এটা উল্টা দিক থেকে আসছে তাই। এবার এই দুটাকে যোগ করে দিব। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো দেখো, 1 প্লাস 2। এই দুটাকে যদি যোগ করি আমি পাচ্ছি y সমান y1 প্লাস y2 পেলাম। এবার y1 মানে কত পাচ্ছ? y1 মানে হচ্ছে a sin 2 পাই/ল্যামডা ইন্টু vt মাইনাস এক্স প্লাস a sin 2 পাই/ল্যামডা ইন্টু vt প্লাস এক্স। ঠিক আছে? অর্থাৎ আমি এই দুইটাকে যুক্ত করে দিলাম, যেহেতু এই দুইটা তরঙ্গ একটার উপর একটা আপতিত হচ্ছে, দ্যাট মিনস দুইটা যুক্ত হয়ে যাচ্ছে। এবার এই পাশ দিয়ে এটা লেখা যায়, আমি এই পাশে এটা হিসাব করছি। y সমান, এখান থেকে কি কমন যায়? a কমন যায়। a যদি কমন যায় বাকি থাকলো সাইন, এই পুরাটাকে সি ধরবা, এই পুরাটাকে সি ধরবা। এ তো কমনই নিয়েছো, এটাকে ডি ধরবা। ঠিক আছে, এটাকে সি ধরবা, এটাকে কি ধরবা? ডি ধরবা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, এ তো আগে কমন নিয়ে নিবা। সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি হয়? 2 সাইন সি প্লাস ডি বাই 2। সি হচ্ছে 2 পাই/ল্যামডা, সি ভিটি মাইনাস এক্স, সি প্লাস ডি 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স। দেখো সাইন 2 সাইন সি প্লাস ডি বাই 2 দিলাম, কস সি মাইনাস ডি বাই 2, কস সি মাইনাস ডি বাই 2, 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স মাইনাস 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স। ঠিক আছে, আমরা সেকেন্ড ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম, এটা ল্যামডা, অর্থাৎ 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এখানে সি হচ্ছে 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, ডি হচ্ছে 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স। এভাবে ধরলাম। সাইন সি প্লাস সাইন ডি সূত্র তোমরা জানো। এবার এটাকে আমরা কি কি করতে পারবো দেখো, এই যে এখান থেকে লিখছি y সমান টোয়াইস এ আলাদা করলাম, টোয়াইস এ আলাদা করার পর
এখানে কি পাই, সাইন পাচ্ছি, এই যে দেখো সাইন পেলাম। 2π/λ যদি কমন নিয়ে নাও, 2π/λ যদি কমন নিয়ে নাও, কি থাকে, ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই কি লেখা যাচ্ছে, 2 পেলাম। cos এখানে পাচ্ছ 2π/λ, 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স মাইনাস, এই যে 2π/λ কমন নিলে ভিটি থাকছে প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স থাকছে, ডিভাইডেড বাই 2। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এখানে প্লাস এক্স মাইনাস এক্স চলে যায়, প্লাস ভিটি মাইনাস ভিটি চলে যাচ্ছে, এগুলো চলে যায়। এখানে কি থাকছে দেখো, y সমান টোয়াইস এ, টোয়াইস এ রাখলাম। তো এই ক্ষেত্রে সাইন রাখা যায়, সাইন 2π/λ ইন্টু ভিটি আর ভিটি যোগ করলে 2vt হয়, 2vt ডিভাইডেড বাই 2 cos এদিকে 2π/λ, 2π/λ ইন্টু আমরা কি পাচ্ছি মাইনাস 2x, দেখো এখানে মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে 2x ডিভাইডেড বাই 2, এটা পেয়ে গেলাম। তো এখন আমরা এটাকে কি কি করতে পারি দেখো, y, এটা আমি অন্য একটা কালার ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো। এই যে দেখো y সমান, মানে এটা লিখছি, এখান থেকে 2 চলে যায়, যাচ্ছে, তবে এখান থেকে 2 চলে যায়। আচ্ছা তুমি দেখো 2π/λ মাইনাস এক্স, এটা হচ্ছে cos এর ভিতরে, মানে এটা হচ্ছে cos এর অ্যাঙ্গেল। তোমরা সবাই জানো cos মাইনাস থিটার সমান হচ্ছে প্লাস cos থিটা বা cos থিটা, ঠিক আছে, অর্থাৎ মাইনাসটা cos গিলে ফেলবে। তো এই ক্ষেত্রে দেখা যায় cos এর ভিতরে অ্যাঙ্গেল হিসেবে মাইনাস আছে, সো মাইনাসটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারবো। তো মাইনাসটাকে যদি বাদ দিয়ে লিখি তাহলে কি পাই দেখো, এই যে সাইন, এই যে সাইন রাখলাম, এই যে টোয়াইসে কি একটা আছে, টোয়াইসে আছে একটা, এই যে টোয়াইসে সাইন 2π/λ, 2π/λ ইন্টু এই শুধু ভিটি থাকে, এই যে ভিটি আছে, এই শুধু ভিটি, আর এদিকে cos 2π/λ ইন্টু, যেহেতু মাইনাস চলে যাচ্ছে, এক্স লেখা যাবে। তো এই যে লাইনটাকে আমি একটু কোথায় লিখবো, এই লাইনটাকে আমি তোমাদের সুবিধার জন্য আমি পরের পেজে, আচ্ছা এদিকে লিখছি, এই লাইনটাকে এদিকে লিখছি, তুমি ভালো করে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই লাইনটা আমি অন্য একটা কালার ইউজ করছি, হোয়াইট কালার ইউজ করছি, তোমরা দেখো এই যে y, ঠিক আছে, y রাখলাম, এখানে টোয়াইসে রাখলাম, এই যে টোয়াইসে, এই যে রেখেছি, cos, এই যে দেখছো cos রাখলাম, ওখানে থাকছে 2π/λ, 2π/λ ইন্টু এক্স, এই যেটা আছে। এবার এদিকে আছে সাইন, এই যে সাইন রাখলাম 2π/λ ইন্টু ভিটি, 2π/λ ইন্টু ভিটি, এভাবে লেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই পুরাটাকে যদি তুমি লব্ধি তরঙ্গের বিস্তার ধরো, এই পুরাটাকে লব্ধি তরঙ্গের বিস্তার এ ধরো, তাহলে এ পাচ্ছ, সাইন পাচ্ছ, তারপর কি পাচ্ছ 2π/λ ইন্টু ভিটি। আচ্ছা তুমি দেখো এই যে তরঙ্গটা দেখতে পাচ্ছ, সাইন, এরপর এটা অ্যাঙ্গেল 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, আর এদিকে আছে প্লাস এক্স, এদিক থেকে এদিকে যাচ্ছে মাইনাস হচ্ছে, এদিক থেকে এদিকে আসতেছে প্লাস হচ্ছে। এই প্লাস এক্স বা মাইনাস এক্স দিয়ে বোঝাচ্ছে এটা পথ অতিক্রম করছে, সামনের দিকে বা পেছনের দিকে আগাচ্ছে। কিন্তু এক্স প্লাস এক্স বা মাইনাস এক্স না থেকে শুধু ভিটি থাকলে বুঝতে হবে এটা কোনো দিকে অগ্রসর হচ্ছে না। এই যে দুইটা তরঙ্গ মিলে আমি যোগ করলাম, লব্ধি তরঙ্গ পেলাম। এটা যে একটা লব্ধি, এটা যে একটা তরঙ্গ, সেটা কিভাবে বুঝলাম, এই সমীকরণের মাধ্যমে, এ সাইন 2π/λ ইন্টু ভিটি, প্লাস এক্স বা মাইনাস এক্স নাই, এটা দিয়ে বোঝাচ্ছে এটা সামনের দিকে আগাচ্ছে না, এটা তরঙ্গ তবে সামনের দিকে আগাচ্ছে না। আর এই তরঙ্গটা অবশ্যই একটা লব্ধি তরঙ্গ, দুইটা তরঙ্গের মিলনের ফল বলা যায়। তো সেক্ষেত্রে আমরা, বা উপরিপাতনের ফল বলা যাবে, সেক্ষেত্রে আমরা এটাকে টোয়াইসে cos 2π/λ ইন্টু এক্স লিখতে পারবো। এটা হচ্ছে ওই লব্ধি যে তরঙ্গ বা স্থির তরঙ্গ, এটার বিস্তার। এই যে বিস্তারটা, এটা যদি বড় হয় তাহলে, এটা যদি সর্বোচ্চ হয় তাহলে এই যে এটা পাওয়া যাবে, বুঝতে পারছো, আর এটা যদি সর্বনিম্ন হয় তাহলে এটা পাওয়া যাবে। তাহলে দুইটা বিষয় আমরা ক্লিয়ার করলাম। একটা হচ্ছে দুইটা তরঙ্গের উপরিপাতন, উল্টা দিক থেকে আসছে তরঙ্গ দুইটা, উপরিপাতনের ফলে নতুন একটা তরঙ্গের সৃষ্টি হয়, যেটাকে আমরা লব্ধি তরঙ্গ বলবো। আর এখন এই ক্ষেত্রে আমরা যে তরঙ্গটা পেলাম সেটা হচ্ছে স্থির তরঙ্গ, কারণ সে কোনো দিকে অগ্রসর হচ্ছে না, সে অবশ্যই নতুন একটা তরঙ্গ, এটার মাধ্যমে বুঝলাম। আর এখানে প্লাস এক্স বা মাইনাস এক্স নেই, এটা দিয়ে বুঝলাম এটা কোনো দিকে যাচ্ছে না।
এটা হচ্ছে স্থির তরঙ্গ, মানে এটা যে অংশে সৃষ্টি হচ্ছে সেই অংশে এটা বিলুপ্ত হচ্ছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কখন এটা মানে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে, কখন নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, মানে কখন এটা পাওয়া যাবে কখন এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, এই লব্ধি তরঙ্গের সমীকরণটা মুখস্থ রাখতে হবে, এবং লব্ধি তরঙ্গের যে বিস্তারটা বা স্থির তরঙ্গের যে বিস্তার যেটা পাচ্ছ twice a cos 2 pi by lambda into x, এটা কিন্তু মুখস্থ রাখবা। twice a cos 2 pi by lambda into x, এটা হচ্ছে লব্ধি বা স্থির তরঙ্গের বিস্তার। বলো তো, twice a cos 2 pi by lambda into x। চলো আমরা দেখে নিই, লব্ধি তরঙ্গের যে বিস্তারটা পাচ্ছি a সমান twice a cos 2 pi by lambda into x। এখন কথা হচ্ছে এই যে কখন কখন সুস্পন্দ বিন্দু পাবো, দেখো এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। তো কখন এটা পাওয়া যাবে? এটা পাওয়া যাবে যদি লব্ধি বিস্তার সর্বোচ্চ হয়। আচ্ছা স্যার, লব্ধি বিস্তার কখন সর্বোচ্চ হবে? যখন এটা সর্বোচ্চ হবে, cos থিটার মান সর্বোচ্চ হবে। তো cos, এটা আমরা সুস্পন্দ বিন্দুর শর্ত দেখাচ্ছি, সুস্পন্দ বিন্দুর শর্ত। তো এটা সর্বোচ্চ হলে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। এটা সর্বোচ্চ হচ্ছে কত? cos 2 pi by lambda into x। আমরা জানি cos এর সর্বোচ্চ মান হচ্ছে +-1। এটাও জানি cos 0 ডিগ্রি মান 1, cos pi এর মান 1 মানে -1, cos 2 pi, এইভাবে চলতে থাকবে। এগুলোর ক্ষেত্রে cos এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। এবার আমি সবগুলা থেকে যদি cos বাদ দিয়ে দেই, পাচ্ছি 2 pi by lambda into x সমান 0 pi 2 pi, এভাবে আমরা পাচ্ছি। ঠিক আছে, 3 pi এভাবে পাবো। ওকে, তো এখন আমি এখান থেকে পদ পার্থক্যটা বের করার চেষ্টা করছি। জিরোটা আপাতত ধরতেছি না, বোঝানোর সুবিধার জন্য এটার সাথে এটা ধরবো, এটার সাথে এটা ধরবো, মানে জাস্ট কম্পেয়ারটা সহজ হওয়ার জন্য। তো এখন 2 pi by lambda into x সমান যদি আমি পাই ধরি, যদি পাই নেই তাহলে কি পাই? দুই পাশ থেকে পাই পাই চলে যাবে, তাহলে x সমান আমি পাচ্ছি lambda divided by 2। আচ্ছা, তো এখন এটাকে চাইলে আমরা x সমান 2 into lambda by 4 লিখতে পারি। ওই কাটাকাটি করলে lambda by 2 আসে, lambda by 4 পেলাম। এবার আরেকটা অংশ তোমাকে দেখাবো, সেটা হচ্ছে এটা সমান এটা ধরবো। দেখো 2 pi by lambda into x সমান হচ্ছে 2 pi। এখানে দুই জায়গা থেকে পাই পাই চলে যায়, তাহলে x ইকুয়াল টু আমি পাচ্ছি lambda, x সমান আমি লিখতে পারবো 4 into lambda by 4। তুমি দেখো এখান থেকে বুঝলাম যদি x এর মান মানে পদ পার্থক্য lambda by 4 এর জোড় গণিতক হয়, এই দেখো 2 into lambda by 4, 4 into lambda by 4, 6 into lambda by 4, 8 into lambda by 4, এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ পদ পার্থক্য যদি lambda by 4 এর জোড় গণিতক হয়, সেক্ষেত্রে আমরা সুস্পন্দ বিন্দু পাবো, মানে এটা পাবো, লব্ধি বিস্তার সর্বোচ্চ পাবো। এবং lambda by 4 এর বিজোড় গুণিতক হলে নিস্পন্দ বিন্দু পাবো। এই অংশটা যে বিজোড় গুণিতক, যে এই অংশটা, এটা কিন্তু তোমরা পড়ে নিবা।